আজকে কথা বলব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে। আমরা বিগত দিনেও তাদের অনেক নেতাকর্মীদের মুখ থেকে শুনে আসতেছি, মহান মুক্তিযুদ্ধে নাকি জিয়াউর রহমানের অনেক অবদান ছিল। এবং বেশ কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যেখানে বলতেছে সংবিধান থেকে নাকি বাতিল করা হবে শেখ মুজিবুর রহমানের জাতির পিতার স্বীকৃতিসহ ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা এবং যুক্ত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের অসামান্য অবদান। এখন আমি বলবো অসামান্য অবদান কী? তো চলেন আজকে আলোচনা করব স্বাধীনতার আগে এবং পরে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার মধ্যে কী অবদান ছিল এবং দেশের জন্য কী অবদান ছিল। ৫২ ভাষ আন্দোলন থেকেই মহান মুক্তিযুদ্ধের পদযাত্রা শুরু হয়। ৫২ ভাষ আন্দোলন, জিয়া নেই। ৫৮-এর সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, জিয়া নেই। ৭৬ ৬ দফা, জিয়া নেই। ৬৯-এর গণ অভ্যুত্থান, জিয়া নেই। ৭০-এর নির্বাচন, জিয়া নেই। এবং ১৯৭১ সালের ২৭শে মার্চের আগ পর্যন্ত মানুষ জানতই না কে এই জিয়া, মানুষ চিনতই না কে এই জিয়া। ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন এবং ২৭শে মার্চ জিয়াউর রহমান সেটি চট্টগ্রামের খালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন এবং প্রচার করেন। মানে জিয়াউর রহমানের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে একটি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠানো হয়, তিনি সেটা চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশন থেকে এটা পাঠ করেন। মানে তার এই হচ্ছে অসামান্য অবদান। এর বাইরে তিনি মুক্তিযোদ্ধার ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। এটা স্বাভাবিক, অন্যান্য মুক্তিযোদ্ধারা যেরকম তারও অবদান ওই রকমই আছে। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে জিয়াউর রহমান যেটা করছেন, চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশনটা দখল করে ওইখান থেকে তিনি স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করছেন ওইরকম একটা পরিস্থিতিতে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে। তো ওইটার জন্য অবশ্যই উনি সম্মানিত। সেটা ওনাকে সম্মানিত করা হয়েছে ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে তাকে বীর উত্তমের উপাধিটা দেয় জিয়াউর রহমানকে, যেটার জন্য আওয়ামী লীগও জিয়াউর রহমানকে সম্মান করে এবং শেখ মুজিবুর রহমানও জিয়াউর রহমানকে একটা সম্মানিত উপাধিও দিয়ে গেছে। এখন আসেন মুক্তিযোদ্ধার পরের কথায়। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত জিয়াউর রহমান কোনো ধরনের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি তখনও একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে নিহত করা হয়, এরপরে ৩ নভেম্বর যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ছাড় নেতাকে হত্যা করা হয় এবং ধারাবাহিকভাবে সামরিক ক্রু পাল্টা ক্রুর মাধ্যমে তিনি ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে আসেন। তো এই সামরিক ক্রু পাল্টা ক্রু এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যে বর্তমানে যেরকম সেনাবাহিনীর মধ্যে আওয়ামীপন্থী আছে, বিএনপিপন্থী আছে, ঠিক তখনও শেখ মুজিবুর রহমানের হত্যার পর এক গ্রুপ ছিল শেখ মুজিবপন্থী, আরেক গ্রুপ ছিল এই যে জিয়াউর রহমান এদের পন্থী। জিয়াউর রহমান, মেথর, ডালিম এগুলো ছিল এক গ্রুপ, ওগুলো ছিল এক গ্রুপ। তো এই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, এই সংঘর্ষকে বলা হয় সামরিক ক্রু পাল্টা ক্রু, যেটাকে বলতেছে। এই সংঘর্ষের মাধ্যমেই জিয়াউর রহমান অনেক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করে তিনি ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি ক্ষমতায় আসার সাথে সাথেই সামরিক আইন জারি করেন, মানে সামরিক আইন জারি করেন। এরপরে পঞ্চম সংশোধনের মাধ্যমে সংবিধানে এই যে সামরিক যে আইন, সামরিক যে শাসন, এটাকে বৈধতা দেন, তিনি বৈধ করেন এটাকে। এবং ১৯৭৭ সালে তিনি তার এই অবৈধ ক্ষমতা, তার এই দখলদার ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য, বৈধ করার জন্য হানা গণভোটের আয়োজন করেন। সেই গণভোটে তিনি যে যেরকমটা দেখছেন এরকম এই ২০২৬ সালে যে হানা মধ্যে ভোট যেখানেই দিছে কিন্তু হার মধ্যে ভোট হয়েছে, ঠিক তখনও তিনি ৯৪% ভোট পেয়ে তিনি এই রাষ্ট্র ক্ষমতা দখল করেন। একই সময়ে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং বহু সেনা সদস্যের সামরিক আদালতের মাধ্যমে বিচার ও মৃত্যুদণ্ডর কার্যকর করা হয়, যেটাকে নিয়ে আজও পর্যন্ত ঐতিহাসিক মানে তর্ক বিতর্ক এখনও পর্যন্ত হয়, এখনও পর্যন্ত বিতর্ক হয়। মানে যে সামরিক আদালতের মাধ্যমে যেখানে অনেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে কর্নেল তাহের, মানে অনেক মানুষকেই এই সামরিক আদালতের মাধ্যমে বিচার করা হয়, সামরিক আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা নিয়ে এখনও পর্যন্ত ঐতিহাসিক মানে তর্ক বিতর্ক আছেই। তো এরপরেই ১৯৭৮ সালে গিয়ে তিনি তার জাতীয়তাবাদী দল বিএনপি এই সংগঠনটা গঠন করেন। ইতিহাসকে মূল্যায়ন করা উচিত তথ্য, প্রমাণ ও গবেষণার ভিত্তিতে। মানে যারা গবেষক আছে তাদের কথাগুলো শুনেন, যেগুলা বই আছে, যেগুলা যত জায়গায় এই ইতিহাস নিয়ে কথাবার্তা বলা আছে আপনি ওগুলো দেখেন, সব জায়গায় কিন্তু একই পাবেন। ইতিহাসকে কখনো মানে অন্ধভাবে আরেকজনের কথা শুনে বিশ্বাস করতে নেই। মানে যেটা এখন বিএনপির নেতারা করতেছে, নেতা বলছে, কর্মীরাও একইভাবে করে, যে স্বাধীনতার ঘোষক জিয়া। ব্যাস, এই হচ্ছে জিয়ার অবদান। তো জিয়ার অবদান আমরা অস্বীকার করি না। জিয়ার অবদান, জিয়া একটা সাহসিকতার সাথে ওই দিন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি মানে সাহসিকতার সাথে এই বার্তাটা প্রচার করছে। এটা জিয়ার অবদান। এটার জন্য জিয়াউর রহমানকে বীর উত্তম ঘোষণা করা হয়েছিল, উপাধিটা দেওয়া হয়েছিল। তো এছাড়া আর কোনো মানে ওইরকম অলৌকিক কোনো অবদান নাই। এই যে তারা সবসময় ইতিহাস বিকৃতি করে। বেশ কিছুদিন আগেও এই যে রিজভী সাহেব
তিনি একজন রাজনীতিবিদ হয়ে, একজন সিনিয়র নেতাকর্মী হয়ে বিএনপির, তিনিও বলছে কি যে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা তাদের পরিবারের কোনো ধরনের অবদান নেই মহান মুক্তিযুদ্ধে, সব অবদান জিয়াউর রহমানেরই আছে। মানে ওইরকম একটা কথা তিনিও বলছে। এখন আবার সংবিধান থেকে শেখ মুজিবুর রহমানের জাতির পিতার স্বীকৃতি, ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, ২৬শে মার্চের এই স্বাধীনতার ঘোষণা সবকিছু বাদ দিয়ে ফেলতেছেন। গায়ের জোরে, শক্তির জোরে ইতিহাস বিকৃতি করা যায়, কিন্তু ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না। এটা মনে রাখবেন। আপনারা যতবার এই ইতিহাসকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াইতে আসবেন, যতবারই শেখ মুজিবের বিরুদ্ধে বলতে আসবেন, আমরা ততবারই এগুলো প্রোটেস্ট করার জন্য, আপনাদের এগুলোর জবাব দেওয়ার জন্য ততবারই আমরা হাজির হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।